ছোটবেলার শৈশবকাল। আর এই শৈশবকালে যে আমাদের কত হাজারো স্মৃতি জড়িয়ে থাকে সেটা আর বলে বোঝানো যাবে না। এবং কি আমরা যদি বড়ও হয়ে যাই তারপরেও আমরা সেই শৈশবকালে ফিরে যেতে চাই, কিন্তু সেটি আর সম্ভব হয়ে ওঠে না। আর আজকে তোমাদের সামনে এমনই একটি মুভি নিয়ে হাজির হলাম যেটি কিনা তোমাদের হৃদয়কে এক নিমিষেই ছুঁয়ে যাবে। আর এই মুভিতে দেখানো হয়েছে ছোটবেলায় থিউ আর তং নামের দুই ভাইয়ের গভীর সম্পর্ক, আর অন্যদিকে থিউ তাদেরই গ্রামের মিনা নামের একটি মেয়েকে ভালোবেসে ফেলে, আর মিনাও থিউকে ভালোবাসে। কিন্তু তারা দুইজন ছোট হওয়ায় কেউই তাদের একে অপরের ভালোবাসা সম্পর্কে বুঝে উঠতে পারে না। আর এরই মধ্যে হঠাৎ করেই মিনা সেই গ্রাম থেকে অন্য একটি শহরে চলে যায়। এর ফলে থিউ অনেক কষ্ট পায়। এখন তাদের মধ্যে কি আবারও দেখা হবে, আর তাদের ভালোবাসা কি আদৌ পূর্ণতায় লাভ পাবে, জানতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলো ঘুরে আসা যাক শৈশবকালের হাজারো স্মৃতির গল্প থেকে। মুভির শুরুটি হয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি দিয়ে, আর বিদ্যালয়টি ছুটি হওয়ার ফলে সকলেই বাসায় যেতে থাকে। এরপর আমরা থিউ আর তং নামের দুই ভাইকে দেখতে পাই। তারা কিনা স্কুল ছুটির পরে দুই ভাই একসাথে ঘুড়ি উড়াতো। তারপর ঘুড়ি উড়ানো শেষ হলে তখন আমরা আরও দেখতে পাই তারা দুইজন একটি মাঠে খেলার সময় থিউ একটি ইটের ঢিল দিয়ে তার ছোট ভাই তংকের দিকে সজোরে নিক্ষেপ করে। এর ফলে তংকের কপাল থেকে রক্ত পড়তে থাকে। আর এইসব দেখে তার বড় ভাইয়েরও অনেক খারাপ লাগে। তখন থিউ তার ছোট ভাইকে বলে, আমি ইচ্ছা করে ঢিলটি মারতে চাইনি, তুই আমাকে মাফ করে দিস, আর চল তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। আর এরই মধ্যে তাদের বাবা সেখানে চলে আসে। তখন থিউ তার বাবাকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। এরপর যখন তাদের বাবা তার ছোট ছেলের এই অবস্থা দেখে তখন থিউকে অনেক ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে থিউ সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর সন্ধ্যা হলে তং তার বড় ভাইয়ের জন্য পড়ার টেবিলে খাবার নিয়ে আসে, কিন্তু তখন থিউয়ের মন খারাপ ছিল। এইসব দেখে তং তার ভাইকে বলে, ভাইয়া তুমি মন খারাপ করে বসে আছো কেন? আর তখনই তার মা এসে বলে, তোর বড় ভাই পড়তেছে, তুই কোনো বিরক্ত করিস না তো, যা এখন গিয়ে তোর ভাইয়ের সাথে পড়তে বস। এইসব শুনে তং তার ভাইয়ের সাথে পড়তে থাকে। তারপর সকাল হলে তং একটি ব্যাঙের সাথে খেলতে থাকে। এইসব দেখে তার বড় ভাই তাকে বলে, আচ্ছা তুই এই ব্যাঙকে ছোট চাচ্চু বলে ডাকিস কেন? তং বলে, ভাইয়া ছোট চাচ্চু আবহাওয়া বলতে পারে, তাই আমি এই ব্যাঙকে ছোট চাচ্চু বলে ডাকি। এইসব শুনে তার বড় ভাই বলে, ও আচ্ছা, এর জন্যই তো তুই আগে ভাগে বৃষ্টির কথা বলতে পারিস। এরপর যখন তং ব্যাঙটিকে ছেড়ে দেয় তখন থিউ বলে, আরে ব্যাঙটি তো পালিয়ে যাচ্ছে। তং বলে, ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, সে আমার বন্ধু হয়ে গিয়েছে, আর তাছাড়াও তো ব্যাঙটির ঘর এখানেই, ব্যাঙটি যেখানেই যাক না কেন তাকে এখানে ফিরে আসতেই হবে। এইসব শুনে থিউ হাসতে হাসতে বলে, ভালোই তো কথা শিখেছিস দেখি। এরপর আমরা দেখতে পাই থিউ আর তং তারা দুই ভাই মিলে তাদের মাকে কাজে সাহায্য করছে। আর তাদের মা তাদেরই গ্রামের একটি বাজারে শাকসবজি বিক্রি করত, আর অন্যদিকে তাদের বাবা গরুর গাড়িতে করে মাটির জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। এরপর রাত হলে আমরা দেখতে পাই একটি ছেলে থিউ আর তংকে ভূতের গল্প শোনাচ্ছিল। এতে করে তারা দুইজন অনেক ভয় পেয়ে যায় এবং তাদের দান চাচুকে জড়িয়ে ধরে। আর তখনই তাদের বাবা সেখানে চলে আসে এবং তাদের দান চাচুকে এক দৌড়ানি দেয়, কেননা প্রত্যেকদিন এসে তাদের দান চাচু তাদেরকে ভূতের গল্প শোনাতো। এর ফলে থিউ আর তং অনেক ভয় পেয়ে যেত। যাই হোক, তারপর তাদের বাবা থিউকে বলে, কিছুক্ষণ পর আমাদের বাসায় মেহমান আসবে, তাই মিনার বাসায় গিয়ে কিছু বাদাম নিয়ে আয় তো। এইসব শুনে থিউ সেই অন্ধকারে না যেতে চাইলেও তার বাবার জড়াজড়িতে থিউ রাজি হয়ে যায়। এরপর যখন থিউ তার ছোট ভাইকে নিয়ে মিনার বাসায় যাচ্ছিল ঠিক তখনই যাওয়ার পথে তারা একটি বড় গাছ দেখতে পায়। এতে করে তারা দুইজন অনেক ভয় পেয়ে যায়। আর তখনই তং বলে ওঠে, আরে দান চাচ্চু তো আমাকে একটি কাজ দিয়েছিল, আমি তো সেটি এখনো করিইনি, তাই আমাকে এখন যেতে হবে। এইসব বলে তং সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে থিউ একা হয়ে যায় এবং সে কোনো উপায় না দেখে ভয়ের চোটে এক দৌড় দিয়ে মিনার বাসায় চলে আসে এবং পাশে থাকা একটি পরিত্যক্ত ঘরের মধ্যে শব্দ হলে থিউ সেই ঘরের দিকে যেতে থাকে এবং ঘরের মধ্যে আবারও শব্দ হওয়ার কারণে সে আবারও অনেক ভয় পেয়ে যায়। এতে করে থিউ এক দৌড় দিয়ে মিনার কাছে চলে আসে এবং মিনাকে কিছু বাদাম দিতে বললে
মিনা থিউকে বলে তোমাকে এরকম দেখাচ্ছে কেন? থিউ বলে আর বলো না, জান প্রাণ দিয়ে দৌড়ে এসেছি। মিনা বলে দৌড়ালে কেন? থিউ বলে তারা ছিল, আর তাছাড়াও তোমাদের পরিত্যক্ত ঘরে আমি কিছু আওয়াজ শুনতে পেরেছি, তাই আমি এইভাবে দৌড়িয়েছি। মিনা বলে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? সেখানে কেউ নেই, তুমি হয়তো নিজের বুকের ধরফরের শব্দ শুনতে পেরেছো, এই আর কি। থিউ বলে হতে পারে, কিন্তু তুমি মন মারা হয়ে বসে আছো কেন? মিনা বলে মায়ের হাতে চড় খেয়েছি তাই। আর অন্যদিকে তং একটি বাসায় যায় এবং সেখানে গিয়ে সে মরিচ চাইতে থাকে। আর এইসব শুনে ভিন নামের একটি মেয়ে মরিচ দেওয়ার নাম করে বাসার বাহিরে চলে আসে। আর তখন আমরা দেখতে পাই তং সেই মেয়েটির হাতে একটি চিঠি দেয়, আর এই চিঠিটি তার দান চাচু সেই মেয়েটিকে দিতে বলেছিল, কেননা তারা দুইজন একে অপরকে অনেক ভালোবাসে। যাই হোক, এরপর যখন থিউ স্কুলে যায় তখন সে দূর থেকে মিনাকে চুপ করে দেখছিল। তারপর রাত হলে থিউ তার ছোট ভাইকে বলে, আচ্ছা দান চাচু তোকে যে চিঠিগুলো দিত, তুই কি একদিনও সেই চিঠিগুলো খুলে দেখেছিলি? তং বলে হ্যাঁ, একবার দেখেছিলাম। থিউ বলে কি লেখা ছিল সেই চিঠিতে? তং বলে একটি গান লেখা ছিল, আর আমার শুধুমাত্র 2 লাইনই মনে আছে। আর সেই 2 লাইন হলো, আমার পরাণ যাহা চায় তুমি তাই গো। এইসব শুনে থিউ বলে এই 2 লাইনই যথেষ্ট, এখন ঘুমায়। এরপর সকাল হলে থিউ তার স্কুলে চলে যায় এবং একটি জায়গায় বসে একটি খাতায় তার ভাইয়ের বলা সেই 2 লাইন গানের কথা লিখতে থাকে। আর এইসব দূর থেকে থিউয়ের এক দুষ্টু বন্ধু শন এইসব দেখছিল। এতে করে শন থিউয়ের কাছে যায়। তখন থিউ তাকে দেখে চিঠিটি লুকাতে ধরলে শন বলে, আমি সব দেখে ফেলছি, তাই লুকিয়ে কোনো লাভ নেই। সেই সময় আমরা আরো দেখতে পাই শন থিউয়ের থেকে সেই চিঠিটি নিয়ে বলে, আমি এই চিঠিটা মিনাকে দিয়ে দিব, এর জন্য তুই আমাকে সবগুলো মার্বেল দিয়ে দে। আর এইসব শুনে থিউ তাকে সবগুলো মার্বেল দিয়ে দেয়। এরপর শন মিনাকে চিঠিটি দিলে মিনা বলে কি এটা? শন বলে কে জানে, ওরে জিগাও। তখন মিনা থিউর দিকে তাকালে সে অনেক লজ্জা পেয়ে যায়। এরপর যখনই মিনা সেই চিঠিটি খুলেই দেখতে যাচ্ছিল প্রায় ঠিক তখনই তাদের ক্লাস টিচার চলে আসে। তারপর সেই স্যারটি মিনাকে বলে, তোমার হাতে কি, আর তুমি আমার থেকে কি লুকাচ্ছ? এরপর যখনই মিনা তার স্যারকে সেই চিঠিটি দেয় তখন সেই স্যারটি মিনাকে বলে, এই চিঠিটি কে দিয়েছে? মিনা বলে থিউ দিয়েছে। এরপর তাদের স্যার সেই চিঠিটি খুলে দেখে এবং থিউকে সামনে আসতে বলে। এতে করে থিউ সামনে আসে, আর তখনই আমরা দেখতে পাই সেই স্যারটি থিউয়ের কান ধরে বলে, তাকে ভালোবাসো না, ভালোবাসা বের করতেছে। এরপর আমরা দেখতে পাই মিনা থিউকে একটি জায়গায় নিয়ে আসে। তখন থিউ মিনাকে বলে, আমাকে এখানে নিয়ে আসলে কেন? মিনা বলে ক্ষমা চাইতে, আর আমি বুঝিনি এর জন্য তুমি শাস্তি পাবে। তখন থিউ বলে, ক্ষমা চাওয়ার দরকার নাই, আর তুমি তাকে চিঠিটা দিলেই বা কেন? মিনা বলে একটি গানই তো লিখেছো তাই না? থিউ বলে, তুমি কি সেই গানটির মানে বুঝেছো? মিনা বলে, আমি আর কি বুঝবো? এইসব শুনে থিউ বোকামে একটা, এইসব বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের দিন যখন থিউ মিনার বাসায় যায় তখন সে আবারও সেই পরিত্যক্ত ঘরের মধ্যে শব্দ শুনতে পায়। এতে করে সে ঘরটির সামনে গেলে তখন সে কালো ছায়ার মতো একটি অবয়ব দেখতে পায়। এতে করে সে অনেক ভয় পেয়ে যায়। আর এরই মধ্যে মিনা সেখানে চলে আসে এবং থিউকে সেই ঘরটির থেকে একটু দূরে নিয়ে যায়। তখন থিউ মিনাকে বলে, ঘরে হয়তোবা কেউ একজন আছে। তখন মিনা বলে, আমার বাবার একটি কঠিন রোগ হওয়ার কারণে বাবা নিজেকে সবার থেকে আড়াল করার জন্য তিনি সবসময় সেই পরিত্যক্ত ঘরটির মধ্যে থাকেন। এইসব শুনে থিউয়ের সব ভয় কেটে যায়। তারপর তারা দুইজন একটি রাস্তা দিয়ে হাঁটার সময় থিউ মিনাকে বলে, আমি সব অঙ্ক করে ফেলেছি, তুমি আমারটা দেখে দেখে লিখতে পারো। তখন মিনা বলে, ইদানিং দেখছি তুমি বেশ ভালো হয়ে গিয়েছো। থিউ বলে, সবসময় তো ভালো ছিলাম, কিন্তু তুমি শুধু। মিনা বলে, কি পচা? থিউ বলে, ধুর, তাও বলতেছি না, কেন জানি বুঝতেছি না, এখন শুধু তোমার সাথেই থাকতে মন চায়। এইসব শুনে মিনা কিছুটা লজ্জা পেয়ে যায় এবং বলে, আমারও তোমার সাথে থাকতে ইচ্ছা করে। এইসব বলে সে সেখান থেকে চলে যায়। তারপর থিউ স্কুলে গেলে তার সেই দুষ্টু বন্ধুটি থিউকে বলে, তুই কি মিনাকে পছন্দ করিস? থিউ বলে, হ্যাঁ পছন্দ করি, কেন, কি হয়েছে? শন বলে, পছন্দ করিস কেন? থিউ বলে, যাকে ইচ্ছে পছন্দ করব, তাতে তোর কি? শন বলে, মিনাকে ছেড়ে দে, আমি ওকে পছন্দ করি। থিউ বলে, মাথা খারাপ, গন্ডার, তোর কোনো চান্সই নেই। এইসব শুনে শন থিউকে অনেক মারধর করে। তারপর থিউ বাসায় ফিরলে তখন তং তার ভাইয়ের এই অবস্থা দেখে তার ভাইয়ের কাছে চলে যায়। তখন থিউ তার ভাইকে বলে, কিভাবে প্রতিশোধ নেওয়া যায় বলতো? তং বলে, কিভাবে আর, পিটিয়ে হাড়গুড় ভেঙে দিয়ে। এরপর আমরা দেখতে পাই শন ঘরের ভিতরে আর তার সহপাঠীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহির থেকে টিভি দেখছে। ওরে ভাই, দুষ্টুমির লেভেল। যাই হোক, আর এরই মধ্যে থিউ সেখানে চলে আসে এবং শনকে ডাক দিলে শন বলে, কি হয়েছে তোর, বল। থিউ বলে, তোর সাথে আমার জরুরি কথা আছে, তাই পিছনে পিছনে আয়। শন বলে, চল, আমি তোরে ডরাই নাকি? এরপর তারা দুইজন একটি রাস্তা দিয়ে হাঁটার সময় তং সেই মুটুকে দেখে ইচ্ছামতো মারতে থাকে। তখন থিউ পিছন থেকে সেই মুটুকে মারছিল, কিন্তু কোনোভাবেই তারা দুই ভাই সেই মুটুর সাথে পেরে ওঠে না।
আর এরই মধ্যে তং তার পকেট থেকে মরিচের গুঁড়া বের করে সেই মুটুর চোখে নিক্ষেপ করে। তারপর যখন তং সেই মুটুকে আরো মারতে যায় তখনই তার বড় ভাই বলে, তং অনেক হয়েছে, তাকে ছেড়ে দে। এতে করে তং তাকে ছেড়ে দেয় এবং শন এক দৌড় দিয়ে তার বাসায় চলে যায়। এরপর তারা দুই ভাই বাসায় গিয়ে তারা একসাথে গোসল করতে থাকে। তারপর রাত হলে তাদের গ্রামে একটি উৎসব শুরু হয় আর এর ফলে সবাই মিলে একটি জায়গায় গান গাইতে থাকে। আর এই উৎসবটির ফলে সবাই অনেক খুশি ছিল। কিন্তু হঠাৎ করে একটি ছেলে এসে সবাইকে বলে, মিনা তোমাদের বাড়িতে আগুন লেগেছে। এইসব শুনে সেই উৎসবে থাকা সবাই মিনার বাসায় গিয়ে সেই পরিত্যক্ত ঘরটি নিভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ঘরটির অনেক অংশ পড়ে গিয়েছিল। তবে তারা সবাই চেষ্টা করার পরেও ঘরটির আগুন নিভাতে পারছিল না। আর দূর থেকে মিনা আর মিনার মা এইসব দেখছিল। তখন তারা দুইজন এইসব দেখে অনেক কাঁদতে থাকে, কেননা সেই ঘরটিতে তো মিনার বাবা ছিল। আর মিনার কান্না দেখে থিউয়ের অনেক খারাপ লাগে। তারপর সকাল হলে থিউ মিনার জন্য খাবার নিয়ে আসে। তখন থিউ মিনাকে বলে, মা তোমার জন্য খাবার পাঠিয়েছে, তুমি এই খাবারগুলো খেয়ে নাও। মিনা বলে, আমার ক্ষুধা লাগেনি। তখন থিউ বলে, আচ্ছা সেই ঘরে আগুন লাগলোই বা কিভাবে? তোমার বাবা তো ধূমপানও করতো না। মিনা বলে, সেই ঘরের একটি তক্তার উপরে একটি লণ্ঠন জ্বালানো ছিল, হয়তোবা সেখান থেকেই আগুন লেগেছে। এইসব শুনে থিউ বলে, এইদিকে এই অবস্থা, আর এরই মধ্যে তোমার মা শহরে গেল কেন? তখন মিনা বলে, আসলে আমার মা আমার বাবাকে একটি শহরের মেডিকেলে নিয়ে গিয়েছে। এইসব শুনে থিউ বুঝতে পারে মিনার বাবা এখনো বেঁচে আছে। এরপর রাত হলে থিউ যখন মিনার বাসায় ঘুমাচ্ছিল তখন সে একটি বাজে স্বপ্ন দেখতে পায়। আর তাছাড়াও থিউয়ের মা থিউকে বলেছিল আজ রাতে যেন থিউ মিনার বাসায় ঘুম আসে, কেননা মিনার মা শহরে চলে গিয়েছিল আর মিনা বাসায় একা আছে এর জন্য। যাই হোক, থিউয়ের শব্দ শুনে মিনা সেখানে চলে আসে এবং বলে, দুঃস্বপ্ন দেখেছো তাই না? থিউ বলে, হ্যাঁ, এর জন্য আমার ঘুমও আসতেছে না। মিনা বলে, আমারও রুমে একা ঘুমাতে ভয় করছে। থিউ বলে, আমারও একা ঘুমাতে ভয় করছে। তারপর আমরা দেখতে পাই একটি বেডে তারা দুইজন একসাথেই ঘুম আসে। এরপর সকাল হলে থিউয়ের মা বাবা মিনার বাসায় চলে আসে এবং মিনার বাড়িটি বিক্রি করার জন্য থিউয়ের বাবা সেই বাড়িটির দরজার সামনে একটি নোটিশ বোর্ড লাগিয়ে দেয়। আর অন্যদিকে মিনা তার সকল জিনিসপত্র গুছিয়ে নেয়। এরপর থিউ আর তার ছোট ভাই মিলে মিনাকে তাদের বাসায় নিয়ে যায়। তারপর তারা বাসায় ফিরলে তারা সবাই মিনা যে ঘরে থাকবে সেই ঘরটি সাজাতে থাকে। আর তখনই থিউয়ের মা এসে মিনাকে বলে, ডাক্তার বলেছে তোমার বাবার সেই কঠিন রোগটি আর নেই, আর কিছুদিনের মধ্যেই তোমার মা তোমাকে শহরে নিয়ে যেতে আসবে। এইসব শুনে মিনা অনেক খুশি হয়ে যায় এবং থিউকে বলে, আমার মা খুব শীঘ্রই আসছে, কি মজা। এইসব বলে সে সেখান থেকে চলে যায়। আর এইসব শুনে থিউয়ের অনেক খারাপ লাগে। এরপর যখন থিউ তার স্কুলের জন্য HW লিখছিল তখন সে বাইরে থেকে তং আর মিনার আওয়াজ শুনতে পায়। আর সেই সময় তং মিনাকে রাজকন্যা আর রাজকুমারের গল্প শোনাচ্ছিল। আর এই গল্প শুনে মিনা তংকে বলে, আমি রাজকন্যা হতে চাই। আর তং বলে, তাহলে আমি তোমার রাজকুমার হব। তখন থিউ দূর থেকে এইসব দেখছিল। এতে করে সে তার ভাইয়ের উপর জেলাস ফিল করে, কেননা থিউ মিনাকে ভালোবাসে এর জন্য। যাই হোক, এরপর তারা তিনজন একটি ঝর্ণার পাড়ে গিয়ে মাছ ধরার সময় থিউ মিনাকে আর তংকে একসাথে মাছ ধরতে দেখে থিউয়ের আবারও মন খারাপ হয়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। এরপর থিউ একটি জায়গায় বসে ছোট্ট একটি ভেলা বানিয়ে ঝর্ণার পানিতে ভাসিয়ে দেয়। আর এইসব মিনা দূর থেকে দেখছিল। আর যতই হোক মিনাও তো থিউকে ভালোবাসতো। যাই হোক, তারপর মিনা থিউর কাছে আসে এবং বলে, আমার একটা ভালো বই আছে, তুমি কি সেটা পড়তে চাও? এইসব বলে যখনই মিনা তার সামনে বইটি রাখে তখন থিউ অভিমান করে সেই বইটি দেখে বলে, আমার এইসব বই পড়তে ভালো লাগে না। আর বইটি ছিল ভালোবাসার কাব্য সম্পর্কে। তখন আমরা দেখতে পাই মিনাও মন খারাপ করে সেই বইটি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর থিউ তার বাসার দরজার সামনে বসে বই পড়ার সময় সে আবারও মিনা আর তংকে একসাথে খেলতে দেখে। এতে করে আবারও তার ভাইয়ের প্রতি জেলাস ফিল হয়। আর তখনই তার ছোট ভাই এসে থিউকে বলে, ভাইয়া মাছ ধরতে যাবে মিনা আর আমার সাথে? থিউ অভিমান করে বলে, তোরাই যা, আমি যাব না। তখন এইসব শুনে তারা দুইজন মাছ ধরতে চলে যায়। আর এরই মধ্যে একটি লোক এসে থিউকে বলে, তোমাদের রান্নাঘরে ওষুধ বাটার পাত্র আছে না? থিউ বলে, আমি জানি না। লোকটি বলে, সমস্যা নাই, দেখি রান্নাঘরে আছে কিনা। এরপর যখনই সেই লোকটি রান্নাঘরের দিকে যায় ঠিক তখনই সেই লোকটি তঙ্গের ব্যাংকটিকে দেখতে পেলে সে ব্যাংকটিকে ব্যাগের মধ্যে নিয়ে নেয়, কেননা তার নাতির ওষুধ বানানোর জন্য একটি ব্যাঙের প্রয়োজন ছিল। এরপর যখনই সেই লোকটি চলেই যাচ্ছিল প্রায় ঠিক তখনই থিউ সেই লোকটিকে থামতে বললেও
পরে থিউ আর সেই লোকটিকে কোনো কিছুই বলে না। এরপর তং আর মিনা বাসায় ফিরে আসলে তং তার বড় ভাইকে বলে, ভাইয়া দেখো তোমার জন্য আমি একটি বড় সংঘ নিয়ে এসেছি। থিউ বলে, রেখে দে, আমার এখন পড়তে হবে। এইসব শুনে তং আর মিনা সেখান থেকে চলে যায়। তারপর তং আবারও তার ভাইয়ের কাছে এসে বলে, ভাইয়া তুমি কি ছোট চাচুকে দেখেছিলে? আর মাত্রই তো সে এখানে ছিল। থিউ বলে, গর্তে লুকিয়ে আছে মনে হয়। তং বলে, ভাইয়া আমি তো ছোট চাচুকে একটি লাঠির সাথে বেঁধে দিয়েছিলাম। আর এইসব শুনে থিউয়ের অনেক খারাপ লাগে। তখন থিউ তার ভুলটি বুঝতে পারে। এরপর আমরা দেখতে পাই তঙ্গের ব্যাঙের মতোই দেখতে থিউ সেই রকমই একটি ব্যাঙকে ধরে বাসায় নিয়ে আসে এবং তার ছোট ভাইকে বলে, কাঁদিস না রে ভাই, সে ফিরে আসবে দেখিস। তং বলে, সে আর ফিরবে না। থিউ বলে, কিভাবে বুঝলি? তং বলে, মাত্রই জুয়াকে দেখলাম, আর সে আমাকে বলেছে তার দাদা নাকি আমার এখান থেকে একটি ব্যাঙ নিয়ে স্যুপ বানিয়েছে। তং আরো বলে, আমি যদি তখন মাছ ধরতে না যেতাম তাহলে আজ এমনটা হতো না। এইসব শুনে থিউয়ের অনেক খারাপ লাগে। তারপর আমরা দেখতে পাই থিউ যে ব্যাঙটিকে ধরেছিল তখন থিউ সেই ব্যাঙটিকে নিয়ে বৃষ্টির মধ্যে দৌড়াতে থাকে। এরপর থিউ ব্যাঙটিকে একটি জায়গায় ছেড়ে দেয় এবং সে চুপ করে বৃষ্টির মধ্যে একটি জায়গায় বসে থাকে। আর এরই মধ্যে তাদের গ্রামে অনেক ঝড় বৃষ্টি হয়, আর এর ফলে তাদের গ্রামের প্রত্যেকটি ঘরের মধ্যে পানি উঠে যায় এবং তাদের গ্রামটি বন্যার কবলে পড়ে যায়। এরপর বন্যাটি শেষ হয়ে গেলে তাদের গ্রামের গবাদি পশু আর ফসলের অনেক ক্ষতি হয়। এরপর আমরা দেখতে পাই থিউয়ের মা থিউ, তং আর মিনাকে অবশিষ্ট সব খাবারগুলো তাদেরকে দিয়ে দেয়। এতে করে থিউয়ের মা আর তার বাবা না খেয়ে থাকে, কিন্তু কোনোভাবেই থিউয়ের মা বাবা তাদেরকে সেটি বুঝতে দেয় না। এরপর যখন তং, মিনা আর থিউ ঝর্ণার পাড়ে মাছ ধরতে গেলে তখন তং থিউ আর মিনাকে ডেকে এনে বলে, দেখো তো ভাইয়া এটা কি, আর এটি আমি মাছ ধরতে গিয়ে পেয়েছি। তখন থিউ সেটি হাতে নিয়ে বলে, আরে এটি তো সোনার মতো দেখতে। তং বলে, ভাইয়া এটা কি খুব দামি জিনিস? থিউ বলে, হ্যাঁ খুব দামি। এইসব শুনে তং আর মিনা অনেক খুশি হয়ে যায়। তারপর থিউ, মিনা আর তং একটি রাস্তার পাশে বসে তাদের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। তখন তং আর থিউয়ের মা এসে তাদেরকে বলে, তোমরা এখানে কি করছো? তং বলে, মা আমরা এখন ধনী হয়ে যাব, ভাইয়াকে জিজ্ঞেস করো। তখন তাদের মা থিউকে বলে, কি হয়েছে বলতো? থিউ বলে, মা তং পানিতে একটি সোনার টুকরো খুঁজে পেয়েছে। এরপর যখনই তাদের মা সেই সোনার টুকরোটি হাতে নেয় তখন সে বলে, এটা তো সোনার টুকরো নয়, এটি একটি দস্তা, আমরা এটি বিক্রি করতে পারবো না। এইসব শুনে থিউয়ের অনেক খারাপ লাগে এবং সে সেখান থেকে চলে যায়। এরপর যখন থিউ বাসায় ফিরে আসে তখন ঘরের ভিতরে তং মিনাকে বলছিল, মুরগির রোস্টটি অনেক সুস্বাদু হয়েছে। এইসব শুনে মিনা বলে, মুরগিটা নাও, মশলাপাতি মাখো, আর ইয়াম্মি সেই স্বাদ। আর এইসব কথা থিউ বাহির থেকে শুনছিল। তখন আমরা দেখতে পাই থিউ একটি লাঠি নিয়ে তঙ্গের পিঠে সজোরে আঘাত করে। এর ফলে তং মাটিতে লুটিয়ে পড়ে। তখন মিনা থিউকে বলে, তাকে মারলে কেন? থিউ বলে, আমাকে ছেড়ে তোমরা মুরগির রোস্ট খাচ্ছ? মিনা বলে, আমরা তো দুধ ভাত খেলছিলাম। এইসব শুনে থিউ তার নিজের ভুলটি বুঝতে পারে এবং যখনই থিউ ডাক্তারকে আনতে যায় তখন তং বলে, ভাইয়া বাবা যেন না জানে তুমি আমাকে মেরেছ, আর আমি বাবাকে বলবো আমি গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছি। এইসব শুনে থিউ কি বলবে সে নিজেও বুঝতে পারছিল না। তারপর সে এক দৌড় দিয়ে একটি ব্রিজের কাছে এসে থেমে ভাবতে থাকে, এটা আমি কি করলাম? তারপর আমরা দেখতে পাই একটি ডাক্তার তংকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে চলে যাওয়ার সময় সেই ডাক্তারটি তাদের বাবাকে বলে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এইসব বলে সেই ডাক্তারটি সেখান থেকে চলে যায়। সেই সময় তাদের বাবা থিউ আর তংগের উপর অনেক রাগারাগি করে, আর তঙ্গের চিকিৎসার জন্য তাদের বাবা অবশিষ্ট গরুটাও বিক্রি করে দেয়। তারপর থিউ আর তার বাবা মিলে বাজারের মধ্যে দিয়ে তংকে হাসপাতালে নিয়ে যায়। এরপর রাত হলে আমরা দেখতে পাই থিউয়ের বাবা তার মাকে বলছিল, হাসপাতালে যে ডাক্তারটি আছে তিনি তঙ্গের চিকিৎসা করতে পারবেন না। সে আরো বলে তাই তাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর তাছাড়াও তো আমাদের আর কোনো কিছুই বিক্রি করার মতো নেই। আর এইসব থিউ পাশের একটি ঘর থেকে শুনছিল। এইসব শুনে তো রীতিমতো আবারও থিউয়ের অনেক মন খারাপ হয়ে যায়। তারপর থিউ রাতে ঘুমানোর সময় তখন তং যন্ত্রণায় অনেক ছটফট করছিল, আর এইসব দেখে থিউ তার ভাইয়ের কষ্ট সহ্য না করতে পেরে সেই সময় থিউ বাইরে চলে যায় এবং ঘরের দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে অনেক কাঁদতে থাকে। এর পরের দিন প্রাথমিক বিদ্যালয়টি ছুটি হলে তখন থিউ আর মিনা একসাথে বাসায় ফেরার পথে সেই সময় থিউ মিনাকে বলে, মিনা তুমি কি কাল চলে যাচ্ছ? মিনা বলে, হ্যাঁ। তখন থিউ আরো বলে, তুমি কি আমাকে এখনো ঘৃণা করো? এইসব শুনে মিনা থিউয়ের কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই
মিনার মা মিনাকে একটি শহরে নিয়ে যাওয়ার সময় থিউ মিনাকে বিদায় জানাতে আসলে থিউ মিনাকে বলে, মিনা তুমি কি আমাদেরকে আবারও দেখতে আসবে? তখন মিনা ইশারার মাধ্যমে হ্যাঁ বলে। আর এরই মধ্যে মিনা গাড়িতে উঠে যায়। এরপর যখন গাড়িটি ছেড়ে দেয় তখন মিনা থিউয়ের দিকে তাকিয়ে অঝরে কান্না করছিল। আর অন্যদিকে থিউ দূর থেকে দাঁড়িয়ে মিনাকে দেখছিল। তখন থিউরও অনেক খারাপ লাগে, কিন্তু কিছুই করার থাকে না। তারপর যখন থিউ বাসায় ফিরে আসে তখন সে দেখতে পায় তার ভাই দাঁড়িয়ে আছে। আর এইসব দেখে থিউ অনেক অবাক হয়ে যায়, কেননা এতদিন ধরে তং কোনোভাবেই দাঁড়াতে পারছিল না। যাই হোক, তারপর থিউ তার ছোট ভাইয়ের কাছে গিয়ে বলে, তাহলে অবশেষে দাঁড়াতে পারলি? তং বলে, রাজকন্যার জন্যই পেরেছে। থিউ বলে, তোর রাজকন্যার আসারে গল্প বাদ দে তো। তং বলে, সত্যি বলছি, মাত্রই সে এসেছিল। বিশ্বাস না হলে এই দেখো, সে আমার জন্য ফুল নিয়ে এসেছে। এইসব শুনে যখনই থিউ জানালার দিকে তাকায় তখন থিউ সত্যি সত্যি সেই ফুলগুলোকে দেখতে পায়। তারপর থিউ সেই ফুলের পিছনে পিছনে যেতে থাকে এবং সে একটি পর্যায়ে তখন থিউ একটি জঙ্গলের মধ্যে এসে পড়ে এবং সেখানে একটি কুঁড়েঘর দেখতে পায়। আর সেই কুঁড়েঘরে একজন বৃদ্ধ আর একটি মেয়ে ছিল। আর থিউ যখন লুকিয়ে লুকিয়ে এইসব দেখছিল ঠিক তখনই সেই বৃদ্ধটি থিউকে দেখে ফেলে। তখন থিউ তাকে বলে, মিস্টার তাম আপনি এখানে? বৃদ্ধটি বলে, কে মিস্টার তাম, যায় এখান থেকে। তখন থিউ অনেক ভয় পেয়ে যায় এবং এক দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর থিউ রাতে খাবার খাওয়ার সময় তার বাবাকে বলে, আচ্ছা বাবা, তুমি কি মিস্টার তামের ব্যাপারে কোনো কিছু বলতে পারবে? কিন্তু তার বাবা তার ছেলের প্রশ্নটি এড়িয়ে যায় এবং সে সেখান থেকে চলে গেলে থিউয়ের মা থিউকে বলে, শোনো, সে আর তার মেয়ে হঠাৎ করেই পাগল হয়ে গিয়েছে আর তারা জঙ্গলে লুকিয়ে থাকে। এরপর থিউ আবারও সেই জঙ্গলের কুঁড়েঘরে যায় এবং মিস্টার তামকে ডাকলে মিস্টার তাম থিউকে দূরে নিয়ে গিয়ে বলে, আসলে আমার স্ত্রী একটি সার্কাস খেলায় বাইক স্টান্ট করতে গিয়ে সে একটি দুর্ঘটনায় মারা যায়। তখন আমার মেয়ে তার মাকে হারানোর কষ্ট সহ্য না করতে পেরে আমার মেয়ে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আর এরপর থেকেই আমার মেয়ে নিজেকে রাজকন্যা ভাবতে লাগলো। আর তাই আমিও পাগল সাজলাম আমার মেয়েকে খুশি রাখার জন্য। এইসব শুনে থিউ বুঝতে পারে মিস্টার তাম আসলে পাগলের অভিনয় করছে। এরপর থিউ বাসায় ফিরলে সে দেখতে পায় তার ছোট ভাই তং বাড়িতে নেই। থিউ তখন তার ছোট ভাইকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু সে কোথাও তার ছোট ভাইকে খুঁজে পাচ্ছিল না। তারপর থিউ এক পর্যায়ে তার ছোট ভাইকে দেখতে পায় এবং সে তার ভাইকে বলে, পাগল হলি নাকি? বাবা যদি জানতে পারে তুই একা বের হয়েছিস তাহলে তোর খবর আছে। তং বলে, আমার তো পা ভাঙ্গা, পারলে তুমি নিজেরে বাঁচাইও। থিউ বলে, তা ঠিক, তোর ঝড় আমার উপর দিয়েই যাবে। এরপর যখন থিউ তার ছোট ভাইকে বাসায় নিয়ে যাচ্ছিল আর তখনই তং তার রাজকন্যাকে দেখতে পায়, অর্থাৎ মিস্টার তামের মেয়েকে। আর সেই সময় তিনটি ছেলে মিলে সেই মেয়েটিকে বিরক্ত করছিল। আর এইসব দেখে তং তার ভাঙ্গা পা নিয়ে দৌড়াতে থাকে, কিন্তু এক পর্যায়ে তং দৌড়ানোর সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। তখন সেই মেয়েটি তংকে মাটিতে পড়তে দেখে আস্তে আস্তে তার পুরনো স্মৃতি মনে পড়তে থাকে। এরপর যখন মিস্টার তাম তার মেয়ের কাছে আসে তখন সেই মেয়েটি মিস্টার তামকে বাবা বলে ডাকে। তার মেয়ের মুখে বাবার ডাক শুনে মিস্টার তাম খুশিতে আত্মহারা হয়ে যায় এবং সে অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে, কেননা তার মেয়ে স্মৃতিশক্তি হারানোর পর থেকে সে আর কখনোই বাবা ডাক শুনতে পারেনি। যাই হোক, তখন থিউ আর তং এইসব দেখে অনেক খুশি হয়। এরপর যখন থিউ তার ছোট ভাইকে নিয়ে বাসায় ফিরছিল তখন তং তার বড় ভাইকে বলে, আচ্ছা ভাইয়া, এখন তো আমার রাজকন্যা স্মৃতিশক্তি ফিরে পেয়েছে, সে কি আমার সাথে এখনো খেলতে আসবে? থিউ বলে, আসবে না কেন, অবশ্যই আসবে। তং বলে, সত্য বলছো, তোমার আর মিনার মতো? এইসব শুনে থিউ বলে, কি বলতে চাস তুই? তং বলে, মিনা আমাকে বলেছে সে তোমার সাথে খেলতে অনেক ভালোবাসে। থিউ বলে, তাই যদি হয়ে থাকে তাহলে সবসময় তোর সাথে খেলতো কেন? তং বলে, মনে হয় লজ্জা পেত এর কারণে। তারপর থিউ বাসায় ফিরলে সে একটি বই খুঁজতে থাকে যেটি কিনা মিনা তাকে দিতে চেয়েছিল। এরপর যখন থিউ বইটি খুঁজে পায় তখন সে বইটির পেজ উল্টালে বইয়ের মাঝখানে একটি ফুল দেখতে পায় আর সেই পেজে লেখা ছিল, আমার পরাণ যাহা চায় তুমি তাই গো। তখন থিউ এই দুইটি লাইন পড়ে বুঝতে পারে মিনাও তাকে ভালোবাসে। আর এর মধ্যে দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। আর আমি যখন এই সিনেমাটি দেখছিলাম তখন আমার কাছে এই সিনেমাটি দেখে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছিল। আর তাছাড়াও পার্সোনালি আমার কাছে মুভিটি অনেক ভালো লেগেছে। যাই হোক, তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ এন্ড টেক লাভ।